সমস্ত গল্পপ্রেমী শ্রোতাদেরকে স্বাগত জানাই। আজকের আপনাদের জন্য আমাদের নিবেদন বাংলা সাহিত্যের অন্যতম লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত গল্প কে বাঁচায় কে বাঁচে। মানিক বন্দ্যোপাধ্যায়, যিনি সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেছিলেন। আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় চাকরি সূত্রে বাংলা ও বিহারের বিভিন্ন স্থানে কাটান, আর ফলস্বরূপ লেখক বিভিন্ন স্কুলে পড়াশোনা করেছিলেন। তার কয়েকটি উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হল প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, ভেজাল, হলুদ পোড়া প্রভৃতি। লেখকের কথা তার লেখা কয়েকটি প্রবন্ধের সংকলন। চলুন গল্পটি শুরু করা যাক। সেদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাথে মৃত্যুর কথা, আজ চোখে পড়ল প্রথম। ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই সে টামে ওঠে, নামে গিয়ে প্রায় অফিসের দরজায়। বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাথও বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি। চাকর ও ছোট ভাই তার বাজারও কেনাকাটা করে। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। মানসিক বেদনাবোধের সঙ্গে সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। অফিসে পৌঁছে নিজের ছোট্ট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। একটু বসেই তাই উঠে গেল কল ঘরে। দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ডাল, ভাজা, তরকারি, মাছ, দই, ভাত, সব কিছু বমি করে উগড়ে দিল। পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জলপান করছে। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। অফিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ, মাইনে দুজনের সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি আর একটু আলসে প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয় 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। সংসারে তার নাকি মন নেই। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সে খুব পছন্দ করে, হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে তাকে ভালোবাসে। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি ভালো মানুষ বলে নয়, সৎ এবং সরল বলেও নয়। মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত, ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লথ, নিস্তেজ নয়। শক্তির একটা উৎস আছে তার মধ্যে। অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে, মানুষের জগতে তারই একটা অংশ। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। মৃত্যুঞ্জয়ের রকম দেখে নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। আর সারসিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ, অর্থহিত, অনুচিত কাঠিন্যে। কি হলো হে তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করল। মরে গেল, না খেয়ে মরে গেল। আন মনে অর্ধ ভাষণে যেন আত্মনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। আরো কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। ফুটপাথে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না, সেটা আশ্চর্য নয়। সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে। ফুটপাতের এই বিভৎসতা ক্ষুধা মৃত্যুর রূপ। না খেয়ে মরা কিও কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে। কিরকম কষ্ট? ক্ষুধার যাতনা বেশি না মৃত্যুর যাতনা বেশি ভয়ঙ্কর?
অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলে অন্য কথা। ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? জেনে শুনেও এতকাল 4 বেলা খেয়ে এসেছি পেট ভরে, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে, আর এদিকে ভেবে পাই না কি করে সময় কাটাবো। ধিক, শত ধিক আমাকে। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে। নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না ক্ষুধার, অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপও যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হোক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলোকে চিতায় তুলে দিলে আগুন তাদেরকেও পুড়িয়ে ছাই করে দেবে। বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটা 20 মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণধার হাহুতাশ করা মন্তব্য করা হয়েছে। কদিন পরে মাইনের তারিখ এল। নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়। মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করার চেষ্টা করছে 3টি সাহায্যের জায়গায় এবার 5 টাকা করে কমিয়ে দেবে কিনা। মৃত্যুঞ্জয় ঘরে এসে বসল। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ গম্ভীর বিষণ্ণ হয়ে আছে। নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি। একটা কাজ করে দিতে হবে ভাই। মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখল। টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। আমি কেন? আমি পারবো না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল। সমস্ত মাইনেটা? হ্যাঁ। বাড়িতে তো 9 জন লোক, মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাসে ধার করছিস। তা হোক, আমায় কিছু একটা করতে হবে ভাই। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না। একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। আমার আর টুনুর মার একবেলা ভাত বিলিয়ে দিই। নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জ্বর হলে যেমন দেখায়, মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনই থমথম করছে। ভিতরে সে পুড়ছে, সন্দেহ নেই। টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15 করে টিকতে পারবে। মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল। আমি কি করব? কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। আমি না খেলে উনিও খাবেন না। এ অন্যায় নয়, এ অত্যাচার নয়। মরে তো মরবে না খেয়ে। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো কারো না কারো পেটে যাবেই। যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো। এতে শুধু আড়ালে যারা মরছে তাদেরকে মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা। কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারল না, গলায় আটকে গেল। সে শুধু বলল, ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি। বেঁচে থাকতে যতটুকু খাওয়ার দরকার ততটুকুই খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে আমি নিজেই তা খাবো। নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চাইতে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। ওটা পাশবিক স্বার্থপরতা। কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, 1 কাপ অখাদ্য গোয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না। সে অন্ন 1000 মাইল দূরেই থাক, আর 31টা তালা লাগানো গুদামেই থাক। তুই পাগল নিখিল, তুই একটা বদ্ধ পাগল, বলে মৃত্যুঞ্জয় উঠে গেল। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে, বসে থাকে চুপ করে। এক সময় পেরিয়ে যায়, বাড়িতে তাকে পাওয়া যায় না। শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়। ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাথে যারা পড়ে থাকে। রাত্রে দোকান বন্ধ হয়ে গেলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে। ভোর 4টে থেকে তারা লাইন দিয়ে বসে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বের করে অন্নপাত্রের ভিড় দেখে। প্রথম সে এইসব নরনারীর যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত, এখন সেটা বন্ধ করে দিয়েছে।
সকলে এক কথাই বলে, ভাষা এবং বলার ভঙ্গি তাদের একই ধাঁচের। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতো ঝিমানো সুরে সেই এক ভাগ্যের কথা, এক দুঃখের কাহিনী। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কোথা থেকে কিভাবে কেমন করে সব উলট পালট হয়ে গেল তারা কেউ জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। টুনুর মা বিছানা নিয়েছে। বিছানায় পড়ে থেকে সে বাড়ির ছেলেবুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু এই বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তারা তাকে খুঁজে বার করবে? কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। টুনুর মাকে মিথ্যে করে বলে সে আসছে, খানিক পরেই আসছে। খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। নিখিলকে বারবার আসতে হয়। টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু তার সঙ্গে সঙ্গে থাকে। নিখিল বলে, আপনি যদি সুস্থ হয়ে ঘরের দিকে তাকান তাহলে যতদিন পারি সঙ্গে থাকব, নইলে নয়। টুনুর মা বলে, উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। ঘুরতেন? নিশ্চয়। ওর সঙ্গে থেকে থেকে আমি অনেকটা ওর মতো হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হয় যেন পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলোর জন্য সত্যি আমার ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাথের সেই মানুষগুলোর কথা। আমাকে 2-3 দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। অনেকটা চুপ করে থেকে টুনুর মা আবার বলে, আচ্ছা, কিছুই কি করা যায় না? এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কেমন একটা ধারণা জন্মেছে যথা সর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না। দারুণ হতাশা জেগেছে ওর মনে। একেবারে মুচড়ে যাচ্ছেন দিনকে দিন। নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। মৃত্যুঞ্জয় অফিসে যায় না। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে। অফিসে ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সে মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়। নিজের আগেকার যুক্তিগুলি নিজেই খণ্ড খণ্ড করে দেয়। মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখে টের পাওয়া যায় সে কথার মানে সে আর বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মার প্যাঁচ অর্থহীন হয়ে পড়েছে। কমে কমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। পরনের ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া। গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে। দাড়িতে মুখ ঢেকে যায়। ছোট্ট একটা মগ হাতে আরো 10 জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাথে, আর কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খায় আর বলে, গা থেকে এইছি, খেতে পাইনে বাবা, আমার খেতে দাও।